ভয়ে বুকের ধুকপুকানি বেড়ে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। নিজের রিভলভারটি শব্দের দিকে তাক করেতেই আবছা ছায়ার মতো কিছু একটা সরে গেল। সেই ছায়া অনুসরণ করতে কেউ একজন পেছন থেকে গলা পেঁচিয়ে হাত মুড়িয়ে ধরে কবজা করে ফেলল রাজ্যকে। মস্তিষ্ক সজাগ হতেই ছিলে যাওয়া জায়গাটায় ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল রাজ্য। তবুও পেছনের ব্যক্তির মনে কোনো দরদের উদ্রেক হলো না। রাজ্যকে টেনে হিচড়ে একটা অন্ধকার কক্ষের ভেতর নিয়ে কিছু একটা দিয়ে হাত দুটো বেঁধে ছুঁড়ে মারল শক্ত টাইলসের মেঝেতে। ব্যথায় রাজ্যর বড় বড় পাপড়িযুক্ত বাঁকানো চোখ দুটো জলে থই থই করে উঠল। নির্জন অন্ধকার কক্ষটি মুহূর্তে গমগমে গর্জনে উত্তাল হয়ে উঠল। কে তুই? লোকটার ভরাট কণ্ঠের ধমকে কেঁপে উঠল রাজ্য। জবাব দেবার আগেই অন্ধকার কক্ষটি আলোতে পরিপূর্ণ হলো। পিচমোড়া করে হাত বাঁধার কারণে হাঁটুতে সর্বশক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে। তার আগে ঝড়ের গতিতে লোকটা এসে গলা চেপে রাজ্যের ঝুঁকে যাওয়া মুখ উঁচু করে ধরল। রাজ্য চোখ তুলে সামনে দাঁড়ানো হিংস্র যুবককে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। মন থেকে ভয় কেটে গেল ঠিকই, কিন্তু হাতের ব্যথায় চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে যুবকটির হাতের থাবায় গিয়ে জমা হলো। রাজ্যর কান্নারত মুখশ্রী যুবকটির মনে কঠিন পীড়া সৃষ্টি করলো। টাইফুনের উত্তাল ঝাপটার বাতাসের বেগ যেমন সবকিছু লণ্ডভণ্ড করে দুমড়ে মুচড়ে ফেলে, যুবকের হৃদয় ঠিক সেভাবে দুমড়ে মুচড়ে বিষিয়ে উঠল। ঝট করে রাজ্যের গলা থেকে হাত সরিয়ে নিজের বুকের সাথে সর্বশক্তি দিয়ে চেপে ধরে আহত কণ্ঠে বলে উঠল। আই এম সরি। যুবকের বুকের হৃদযন্ত্রের হাতুড়ি পেটানো শব্দ খুব করে উপলব্ধি করতে পারছে রাজ্য। কেমন অদ্ভুত ছন্দ তুলে ক্রমাগত হার্ট বিটিং হয়ে চলেছে। নিজের হাতের ব্যথা ভুলে যুবকের বুকে মাথা রেখে চোখ বুজে ফেলল রাজ্য। হঠাৎই যুবক রাজ্যকে বুক থেকে সরিয়ে অপরাধী চোখে রাজ্যকে দুই হাতের বাহু ধরে দাঁড় করালো। ঝটপট বেঁধে রাখা হাত দুটো বাঁধন মুক্ত করে সরে দাঁড়িয়ে পাশেই সাজিয়ে রাখা হুইস্কির তাকে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। যুবকের এমন ভয়াবহ কাণ্ডে নিজের দুই কান চেপে ধরে চোখ বন্ধ করে বসে পড়ল রাজ্য। মুহূর্তে যুবকের হাত কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। নিজের কাটা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল যুবক। এই যুবরাজ শাহী জীবনে প্রথম আজ এই মুহূর্তে কঠিন এক অন্যায় করে ফেলেছে। সে তার নিজের জীবনকেই আঘাত করে বসেছে। কাটা রক্তাক্ত হাত নিয়ে রাজ্যের দিকে কিছুটা এগিয়ে গিয়ে আহত নিচু কণ্ঠে বলে উঠল। তোমাকে যতটা আঘাত করেছি তার চেয়ে বেশি ব্যথা আমি নিজেকে দিয়েছি। না জেনে তোমাকে ব্যথা দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যুবরাজের এমন মায়াবী বেদনার্ত কণ্ঠে মুখ তুলে যুবরাজের কষ্ট জড়িত মুখশ্রীতে দৃষ্টি দিল রাজ্য। যুবরাজের অসহায় মায়াবী মুখটা রাজ্যের মনের কোথায় যেন সূক্ষ্ম ব্যথা সৃষ্টি করলো। ঝট করে উঠে দাঁড়িয়ে খপ করে যুবরাজের হাতের কবজি চেপে ধরে উদ্বিগ্নের স্বরে বলে উঠল। আপনার হাতে কাঁচ ঢুকে আছে, এখনই হসপিটাল চলুন আমার সাথে, নাহলে রক্ত বন্ধ করতে ঝামেলা হবে। রাজ্যের এমন উদ্বিগ্নতা দেখে স্মিত হেসে রাজ্যের মাথায় মমতার হাত বুলালো যুবরাজ। লম্বা একটা দীর্ঘশ্বাস টেনে ঠোঁট কামড়ে ধরে অনিমেষ রাজ্যের পানে তাকিয়ে রইল। দুনিয়াতে আমার কষ্টে উদ্বিগ্ন হবার মতো আমার মা ছাড়া আর কেউ নেই। সেই তালিকায় আজকে তুমিও যুক্ত হলে। তুমি নিজেও জানো না আমার কষ্টে তোমার এই চিন্তিত মুখশ্রী আমাকে ব্যথা উপশমে কতটা হেল্প করেছে। কথাটা বলেই হনহন করে হেঁটে আলমারি খুলে মেডিকিট বক্স নিয়ে ওয়াশরুমে চলে গেল যুবরাজ। যুবরাজের পিছন পিছন রাজ্য ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করতেই দেখতে পেল কোনো এনেস্থেশিয়া ছাড়াই একের পর এক ভাঙা কাচের ছোট ছোট টুকরাগুলো একটা ফরসেপের সহায়তায় টেনে টেনে বের করছে যুবরাজ। এই বিষয়টাতে তাকে খুবই প্রফেশনাল মনে হচ্ছে। ভাঙা কাচের টুকরো বের করা শেষ হলে একটা লিকুইড পেভিসোপের বোতল পুরোটাই গলগল করে ঢেলে দিল নিজের হাতে। এই দৃশ্য দেখে রাজ্যর পুরো শরীর শিউরে উঠল। মুহূর্তে যুবরাজকে তার কাছে ভয়ঙ্কর ঠেকতে লাগলো। রাজ্য শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললো যখন দেখতে পেল এক হাত আর মুখের সাহায্যে যুবরাজ নিজের কাটা জায়গাগুলো ঘ্যাচ করে নিজেই সেলাই করে চলেছে। রাজ্যকে ভয় আর অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে যুবরাজ নিজেই নিজের হাতে সুনিপুণ ব্যান্ডেজ করে রাজ্যের পানে দৃষ্টি দিল। যুবরাজের বাদামি গভীর চোখে দৃষ্টি মেলতেই ঠকঠক করে কেঁপে উঠল রাজ্য। যুবরাজকে তার দিকে এগোতে দেখে তার কমলার কোয়ার ন্যায় ঠোঁট দুটো শৈত্যপ্রবাহের শীতের ন্যায় থরথর করে কাঁপতে লাগলো। তোমার হাতে চোট লেগেছে, চলো ড্রেসিং করে ওয়েনমেন্ট লাগিয়ে দিই। যুবরাজের রক্ত হিম করা এমন কথায় রাজ্য নিজের দুই হাত পেছনে লুকিয়ে ঠোঁট চেপে মাথা দুলিয়ে কঠিন কণ্ঠে বলে উঠল। আমার কাছে আর এক পাও এগুলে আমি কিন্তু জ্ঞান হারবো মিস্টার যুবরাজ। রাজ্যের মুখের এমন হুমকিতে প্রশস্ত হাসলো যুবরাজ। আচ্ছা, জ্ঞান হারালে আমি আবার হুঁশ ফেরাবো। মানুষকে অজ্ঞান করে হুঁশ ফেরানোই আমার কাজ। আমি একদম মজা করছি না, আমি সত্যি আমার সেন্স হারাচ্ছি।
জড়িয়ে যাওয়া কণ্ঠে কোনো মতে কথাটা বলে চুপচাপ দাঁড়িয়ে রইল রাজ্য। তেরামি করে রাজ্যের দিকে হাত বাড়িয়ে রাজ্যের হাত স্পর্শ করার আগে যুবরাজের বুকে লুটিয়ে পড়ল রাজ্য। জ্ঞান হারানোর আগে অস্ফুট স্বরে যুবরাজকে উদ্দেশ্য করে বলে উঠল, হুঁশে ফিরলে আপনাকে আমি দেখে নেব যুবরাজ শাহির। যেই মেঘগুলো একটু আগেও পুরো আকাশকে থমথমে করে রেখেছিল, সেই মেঘগুলো এখন গলে গলে হালকা বর্ষণে রূপ নিয়েছে। গুমট নিস্তব্ধ রাত মুহূর্তের ব্যবধানে বৃষ্টির টুপটাপ ছন্দে মূর্ছনা তুলেছে। যুবরাজের গোল্ডেন ডুডুল পোষা কুকুরটিও বোধহয় এতক্ষণে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে। এমন শীতল রোমাঞ্চকর পরিবেশে ঘুম উধাও হয়ে গেছে যুবরাজের। আজকাল অ্যালকোহলও তাকে কাবু করতে ব্যর্থ হচ্ছে। রাজ্যের নিষ্পাপ মুখের দিকে একদৃষ্টিতে অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে যুবরাজ। এটা কি হলো? সামান্য এইটুকুন দেখেই মেয়েটা জ্ঞান হারালো। এরকম পিঁপড়ের আত্মা নিয়ে এই মেয়ে পুলিশের স্পেশাল ফোর্সে কিভাবে নিয়োগ পেয়েছে? রাজ্যের হাত ভালো করে পরখ করে নিল যুবরাজ। ধবধবে ফর্সা হাতটি একদম কবজি থেকে কনুই পর্যন্ত লম্বা মোটা হয়ে ছিলে দগদগে হয়ে আছে। পুরোটা হাত গরম হয়ে গোলাপি বর্ণ ধারণ করেছে। মেয়েটির পুরো গলা জুড়ে যুবরাজের হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট। কপালেও সামান্য লালচে ফোলা দেখা যাচ্ছে। ফুস করে লম্বা দীর্ঘশ্বাস ফেলে চট করে রাজ্যকে কোলে তুলে নিজের বেডরুমের দিকে অগ্রসর হলো যুবরাজ। না চাইতো মেয়েটা বারবার সামনে এসে মুসিবত খাড়া করছে। এই মেয়ে কি জানে আমি তার জন্য কতটা খতরনাক? নিজের ধবধবে সাদা তুলতুলে নরম বিছানায় আলতো করে পরম মমতায় ভালোভাবে রাজ্যকে শুইয়ে দিল যুবরাজ। বালিশটা একটু নিচু করে মাথায় হাত বুলিয়ে পায়ের কাছের পাতলা ক্যাথাটা কোমর পর্যন্ত টেনে এসির পাওয়ার কমিয়ে দিল। রাজ্যের ঘুমন্ত মুখশ্রী যুবরাজকে বারবার খুব করে টানছে। গোলাপি খসখসে ঠোঁটজোড়া যুবরাজের মনকে অশান্ত করে তুলেছে থেকে থেকে। অস্থির মনকে শান্ত করতে না পেরে টুপ করে নিজের উষ্ণ মসৃণ অধৈর্যরা ছুঁয়ে দিল রাজ্যে শীতল খসখসে ওষ্ঠে। এরপর দ্রুত নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ালো। নিজের এহেন সর্বনাশের জন্য তুমি নিজেই দায়ী মেয়ে। পরে আমাকে দোষ দিলে সেটা আমি মানব কেন? ভালোবাসার ব্যাপারে যুবরাজ 100-তে 100। নিজেকে নিজেই ভুজুং ভাজুং বুঝ দিয়ে মেডিকেট বক্সটা নিয়ে রাজ্যের পাশে একটা চেয়ার টেনে বসলো যুবরাজ। রাজ্যের চিকন শুরু হাতটা টেনে নিয়ে একটা কটন প্যাডে হেক্সিসল লাগিয়ে সামান্য ফু দিয়ে দিয়ে ক্ষতটা পরিষ্কার করে নিল। হেক্সিসল লাগানোর সাথে সাথেই হুশহীন মানবীর শরীর কিঞ্চিত ঝাঁকুনি দিয়ে কপালটা কুঁচকে উঠল। যুবরাজ বুঝতে পারল হাতে জ্বলুনি হচ্ছে। রাজ্যকে এই মুহূর্তে যুবরাজের কাছে অসহায় ছোট একটা বাচ্চা মনে হচ্ছে, যে বাচ্চা একটু ব্যথা পেলেই ভ্যা ভ্যা করে কাঁদে। যুবরাজ একটা অয়েনমেন্ট নিয়ে ছিলে যাওয়া জায়গাটায় এমন আলতো হাতে লাগিয়ে দিল যেন শরীর টেরি পেল না এখানে কারো আধিপত্য বিস্তার হচ্ছে। এরপর সাদা রিবন গজ নিয়ে কবজি থেকে কনুই পর্যন্ত ভালোভাবে পেঁচিয়ে নিজের কাজ শেষ করলো। এরপর মেডিকেট বক্স রেখে স্ট্যাথোস্কোপ আর প্রেশার মাপার মেশিন নিয়ে অভিজ্ঞ ডাক্তারের ন্যায় কার্যক্রম চালালো। প্রেশার একদম লো, পালস খুব ধীর গতিতে চলছে। মনে হচ্ছে কয়েকদিনের স্ট্রেসে শরীরটা দুর্বল হয়ে গেছে। মেয়েটা ঠিকঠাক খায় না নাকি? আমি এই মেয়ের বস হলে প্রথম দিনে চাকরি থেকে আউট করে বউ বানিয়ে খাঁচায় বন্দি করে রাখতাম আর সারা দিন তুলে তুলে খাবার খাওয়াতাম। এত কেয়ারলেস কেন মেয়ে হয়? যুবরাজ নিজে নিজে বকবক করতে করতে একটা ইলেকট্রোলাইট স্যালাইন এনে রাজ্যের হাতে লাগিয়ে দিল। এত কেয়ারলেস কোনো মেয়ে হয়? এই মেয়েকে বিয়ে করলে তো বাসাতেই একটা ডাক্তারখানা খুলতে হবে দেখা যাচ্ছে। কি সাংঘাতিক মুসিবত! নিজের জন্য আনা মেডিসিন তো এখন দেখছি আমার আগে আমার বউয়েরই লাগবে। ধ্যাত, খেলবো না। এদিকে অ্যানি বেনজির আশফির বাসার নিচে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যকে ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু বেচারি রাজ্য ফোন তো রিসিভ করছেই না, মেসেজ দিয়েও কোনো ফিডব্যাক জানাচ্ছে না। আমাকে মেসেজ পাঠিয়ে এই মেয়ে কোথায় গেল? গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে অলরেডি। এত রাতে একা একা বাড়ি ফিরবো কিভাবে? একা একা বিড়বিড় করতে করতে চতুর অ্যানি চারিপাশে তীক্ষ্ণ নজর বুলালো। এরিয়াটা একদম ফাঁকা, কেমন একটা গা ছমছমে ভাব। নিজের ফোনের স্ক্রিন অন করে সময় দেখে নিল অ্যানি। রাত প্রায় 1:30টার কাছাকাছি। ফোন পকেটে পুরে টর্চ জ্বালিয়ে অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে চলে গেল সে। অ্যাপার্টমেন্টের পিছনে বড় একটা আম গাছ রয়েছে, সেটা দিয়ে ইজিলি বেনজির আশফির ব্যালকনিতে যাওয়া যায়। ভূত যেহেতু ধরতে এসেছে, তাহলে একদম গাছের গুড়ি থেকেই শুরু করা যাক। টর্চ জ্বালিয়ে গাছের দৃশ্যমান সকল অংশ পরখ করে নিল অ্যানি। সন্দেহজনক কিছুই পাওয়া গেল না এখানে। দুনিয়াতে ভূত প্রেত বলতে কিছুই নেই। আই এম ড্যাম শিওর এটা কোনো মানুষের কাজ। কিন্তু কাজটা করলো কোন ব্যাটা? মাঝারি সাইজের আম গাছটাতে উঠতে বেশ বেগ পোহাতে হলো অ্যানিকে, কারণ বৃষ্টির ছিটায় গাছ পিচ্ছিল হয়ে গিয়েছে অনেক। 2 মিনিটের কাজ 10 মিনিট করে হাঁপিয়ে উঠল অ্যানি।
কোনো মতে তিনতলার ব্যালকনিতে পৌঁছে হাঁটুতে ভর দিয়ে বড় বড় করে দম ফেলল সে। এরপর রুমে ঢুকে ব্যালকনির দরজা লাগিয়ে পুরো বাসা আলোকিত করলো লাইট জ্বালিয়ে। বিশাল বড় ফ্ল্যাট। বেনজির আশফি আর তার স্ত্রী একাই থাকেন এখানে। দুটো ছেলে মেয়ে আছে ওনাদের, তারা বিদেশে পড়াশোনা করেন রুমানার বোনের কাছে। বেনজির আশফির ধারণা, বাংলাদেশের পড়াশোনার কোনো মূল্য নেই। সার্টিফিকেট অর্জন করে চাকরি পাবার চাইতে শিক্ষিত মানুষ হওয়া আগে জরুরি। অ্যানি মনে মনে ভাবে, ভদ্রলোকের নীতি ঠিক আছে, এত এত লেখাপড়া করে যদি মানুষই না হওয়া গেল, তবে কিসের দাম রইল বড় বড় ডিগ্রি? বেনজির আশফির কক্ষ তল্লাশি চালাতে চালাতে অ্যানি অদ্ভুত সুন্দর একটা রুমাল দেখতে পেল বেডসাইডের টেবিলের উপর। ঝটপট হাতে গ্লাভস পরে সেই রুমালটি একটা জিপার ব্যাগে ভরে নিল। মস্তিষ্ক সজাগ হতে অ্যানির মনে পড়ল, জি বারবার একটা সুগন্ধি রুমালের কথা বলেছিলেন। এই রুমালের ভেতরে লুকিয়ে আছে আসল রহস্য। এখন এই রুমালই আমাকে ভূত পর্যন্ত নিয়ে যেতে হেল্প করবে। আজকে কোনোভাবে যুবরাজের অক্ষিপটে নিদ্রা ধরা দিচ্ছে না। চোখ বুঝলেই রাজ্যের জ্ঞান হারানোর সময়টার কথা বারবার মনে পড়ছে। আচ্ছা, মেয়েটা কি জাদুকরি? সে আমার পুরোটাই কিভাবে কবজা করেছে? যদি মেয়েটাকে আমি না পাই তাহলে আমি বাঁচবো কি করে? হঠাৎ রেস্টুরেন্টের কথা মাথা চারা দিতে পায়ের রক্ত ছলকে মাথায় উঠে গেল যুবরাজের। শোয়া থেকে দুম করে উঠে বসে রাজ্যের কক্ষের দিকে পা বাড়ালো। এই মুহূর্তেই আমাকে জানতে হবে শেরহামের সাথে তার কিসের সম্পর্ক, কেন সে ওই নরখাদকের সাথে দেখা করতে গিয়েছে রেস্টুরেন্টে। যুবরাজ রাজ্যের কক্ষে এসে রুমের লাইটস জ্বালিয়ে হনহন করে রাজ্যের বিছানার কাছে এসে দাঁড়ালো। রাগে তার চোখ দুটি জ্বলন্ত অগ্নিশিখার মতো হয়ে আছে। আপনা আপনি দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। এদিকে মেয়েটি পরম সুখে নিদ্রা গিয়েছে। বড় বড় পাপড়িযুক্ত বন্ধ চোখ দুটো যেন শিল্পীর আঁকা ছবি। ভরাট গোলাপি গাল দুটো পাকা আপেলের মতো লাগছে যুবরাজের কাছে। বেঘরে মেয়েটি দুই ঠোঁট নাড়িয়ে চুকচুক শব্দ করছে। এই দৃশ্য দেখে ফিক করে হেসে দিল যুবরাজ। যেই পরিমাণ রাগ নিয়ে যুবরাজ এই কক্ষে প্রবেশ করেছিল, মেয়েটির এমন কোমল তুলতুলে আদরি মুখশ্রী দেখে নিমিষেই সে রাগ পানিতে পরিণত হলো। দ্রুত রুমের লাইট নিভিয়ে ধীরে ধীরে বিছানায় উঠে রাজ্যের পাশে চুপ মেরে শুয়ে গেল সে। নিজের হাতের উপর রাজ্যের মাথা রেখে আরেক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে চোখ বুঝল। এবার ঘুম পাচ্ছে আমার, খুব ঘুম পাচ্ছে। তোমার উষ্ণতাবিহীন আমার ঘুমও পালিয়েছে জান। আমি পাগল হয়ে যাচ্ছি দিনে দিনে। আমি উন্মাদ, বদ্ধ উন্মাদ। ঘুটঘুটে অন্ধকার একটা কক্ষে 25 কি 26 বছর বয়সের এক তরুণের গলা টিপে ধরে আছে লম্বা চওড়া শক্তপোক্ত এক লোক। সারা শরীর তার কালো কাপড়ে আবৃত, যার কারণে অজ্ঞাত ব্যক্তির সঠিক বয়স অনুমান করা দুষ্কর। এই অন্ধকার কক্ষের মাঝেও লোকটির অদ্ভুত চোখ হিংস্রতা ছড়াচ্ছে। সাধারণ মানুষের চাইতে এই লোকের চোখের মণি ভীষণ আলাদা। দুই পাশে দুই রঙের মণি। কক্ষের সকল নিস্তব্ধতা ভেদ করে হুঙ্কার দিয়ে উঠল লোকটি। বল, তোতলা মামুন কোথায় আছে? যদি কেন কিছু গোপন করার চেষ্টা করছিস, তাহলে এই ঘরের মেঝেতেই দাফন করে দেব তোকে। মানুষ তো দূর থাক, কাকপক্ষীও জানবে না তোর সমাধির খবর। শক্ত হাতে গলা চেপে ধরা যুবকের কথা বলার সকল শক্তি ধীরে ধীরে অসার হয়ে আসছে। মনে হচ্ছে গলার শ্বাসনালী এখনই ভেঙে গুড়িয়ে যাবে। আদৌ কি তার মুক্তি মিলবে এই কঠিন হৃদয়ের দস্যুর থেকে, যার কাজই মানুষকে চূড়ান্ত কষ্ট দিয়ে মেরে পৈশাচিক আনন্দ নেওয়া? তার সামনে সত্য মিথ্যা কি আসে যায়, তবুও মানুষ নিঃশ্বাসের শেষ বিন্দু দিয়ে বাঁচার জন্য লড়ে যায়। এই তরুণের ক্ষেত্রেও তাই হয়েছে। তাকে বাঁচতে হবে, সে অবশ্যই বাঁচবে। চোখের সামনে শয়তানের কঠিন পরিণতি না দেখা পর্যন্ত সে মরতে পারে না। কঠিন মনোবলে যুবক নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাক্ষস তুল্য ব্যক্তির থেকে সামান্য আলগা করতে পারে নিজের গলা। তাতেই যেন তার মনে হলো কানের কাছ দিয়ে মৃত্যু তাকে ছুঁয়ে গেল। অজ্ঞাত ব্যক্তির আগে ফুসফুস করতে করতে দুই হাতে ধরে ছুঁড়ে মারল যুবকটিকে। ছিটকে পড়ে অদূরে ভাঙা একটা টেবিলের সাথে লেগে মাথা ফেটে গলগল করে রক্তধারা ছুটে গেল যুবকটির চিবুক বেয়ে। হাত দিয়ে মাথার পাটা অংশ চেপে ধরে জড়িয়ে যাওয়া কণ্ঠে সর্বোচ্চ তেজ ঢেলে ছেলেটি বলে উঠল, যুবরাজ ভাই, তেলাপোকা মানুষকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। সারা রাতের ইলশেগুড়ি বৃষ্টিটা ভোর রাত্রের দিকে এসে তুমুল বর্ষণের রূপ নিয়েছে। ঘুটঘুটে কালো মেঘে পুরো আকাশ আচ্ছন্ন থাকায় সঠিক সময় অনুমান করা যাচ্ছে না। জানালার সাদা পর্দা ভেদ করে কিঞ্চিত আলো কক্ষে প্রবেশ করে জানান দিচ্ছে মোটামুটি ভালোই বেলা হয়েছে। বিশালাকার থাই জানালা বন্ধ থাকার কারণে বৃষ্টির ঝরঝর শব্দের বদলে শো শো শব্দটাই কর্ণকুহরে এসে লাগছে। হঠাৎই ঘুম ভেঙে গেল রাজ্যের। পিটপিট করে পেলব দৃষ্টি মেলল। ঘুম ভালো করে কাটেনি বলে না চাইতেও অক্ষিপল্লব আপনা আপনি বন্ধ হয়ে গেল।
জোর করে চক্ষু খুলে চারিপাশে নজর বুলিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। বেডরুমময় ভুনা খিচুড়ির গন্ধে ম করছে। নিজের বাড়িতেই আছে বুঝতে পেরে শান্তিতে আবারও চোখ বুজে ফেলল। বিছানায় আড়মোড়া ভাঙতে হাত পা ছড়াতে স্যালাইনের পাইপে টান লেগে ব্যথায় কুকিয়ে উঠল সে। আউচ! হাতের দিকে তাকিয়ে গত রাতের কথা মনে পড়তে ভয়ে শিওরে উঠল রাজ্য। হাতে লাগানো সুই ধীরে ধীরে খুলে অন্য হাতে নজর দিল। হাতটি দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ লাগানো হয়েছে। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে পুরো রুমে ভালো করে চোখ বোলালো। আবছা আলোয় বিশালাকার এক কক্ষ নজরে এলো। কক্ষটি খুবই ছিমছাম, সাজানো গুছানো। নিজের ঘাড় সমান এলোমেলো চুলগুলো গুছিয়ে বেঁধে সারা বিছানা জুড়ে নিজের মোবাইলখানা খুঁজে চলল। কিন্তু আফসোস, এই ঘরের কোথাও মোবাইল নামক যন্ত্রটির অস্তিত্ব নেই। তার মানে মোবাইল রেখেই আমি চলে এসেছি। আচ্ছা, অ্যানি আবার চিফের বাসা যায়নি তো? অফিসে গিয়ে কি জবাব দিব অ্যানিকে? কি এক কেলেঙ্কারিতে ফেসে গেলাম, ছি! ধীর পায়ে বিছানা থেকে নেমে কক্ষের বিশালাকার জানালা খুলে পর্দা দুটো সরিয়ে ঘর কিছুটা আলোকিত করলো রাজ্য। জানালাটা খুলতেই বৃষ্টির ঠান্ডা ঝাপটা এসে তার মুখ গলা ভিজিয়ে দিল। সকাল সকাল বৃষ্টির পানি খেলে ঠান্ডা জ্বর দুটোই কাবু করবে ম্যাডাম। এমনিতে সারা রাত অনেক জ্বালিয়েছেন, এবারে একটু এই অসহায়ের উপর দয়া করুন। হঠাৎই রসিকতা মিশ্রিত ভরাট কণ্ঠস্বরে চমকে উঠল রাজ্য। পেছনে ফিরে যুবরাজকে দেখে তনুমন দুটোই শিহরিত হলো তার। মনে হচ্ছে সে কেবলই গোসল সেরে এসেছে। ওলফ কাটিং চুলগুলো এলোমেলো হয়ে তাতে শিশির বিন্দুর মতো পানি লেগে আছে। ভালো করে শরীর না মোছার কারণে ফুলা ফুলা পেশিগুলোতে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে। কালো রঙের হাতাবিহীন স্যান্ডো ও গেঞ্জি এই যুবকের সৌন্দর্য কতখানি বৃদ্ধি করেছে তা কি এই আনাড়ি পুরুষ জানে? আর ওই রক্ত জমা ঠোঁট দুটো। হঠাৎই যুবরাজের ব্যান্ডেজ করা হাতের দিকে নজর গেল রাজ্যের। গত রাতের বিভীষিকাময় দৃশ্য মনে পড়তেই হাত পা অসাড় হয়ে এলো তার। মাথার ঘিলু পিনপিন করে ঘুরতে লাগলো। আমি কি রাতে জ্ঞান হারিয়েছিলাম? ডক্টর এসে কখন স্যালাইন দিয়ে গেল, কিচ্ছুটি টের পেলাম না। এখন যদি আবার জ্ঞান হারাই তখন? এখন আবার জ্ঞান হারালে যে দিক দিয়ে এই বাসায় এসেছো সেই দিক দিয়ে টুপ করে নিচে ফেলে দেব। এরপর সারাদিন রাস্তার ভেতর বেহুশ হয়ে পড়ে থেকো ফাজিল মেয়ে। কথাটা বলে যুবরাজ নিজের হাতের সাদা টাওয়েলখানা গলায় ঝুলিয়ে হনহন করে চলে গেল। যুবরাজের এমন আকস্মিক হুমকিতে বোকা বনে গেল রাজ্য। কি সাংঘাতিক লোক রে বাবা! মনে মনে একটা কথা বললাম, সেটাও শুনে নিল। আবার আমাকে ফাজিলও বলে গেল। আমি ফাজিল হলে তুই বেটা হনুমান, বলেই মুখ বাঁকালো রাজ্য। আমাকে গালি দেওয়া শেষ হলে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসো। তোমার জন্য আমিও খেতে পারছি না, খিদেই মরে যাচ্ছি। যুবরাজের এমন অদ্ভুত স্বভাবে চূড়ান্তভাবে ঘাবড়ে গেল রাজ্য। যুবরাজ সম্পর্কে আর কোনো প্রকার চিন্তাভাবনা না করে দ্রুত ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। যুবরাজ টেবিলের উপর বাহারি আইটেমের সাথে ভুনা খিচুড়ি বেড়ে নিয়ে বসে আছে। খাবারগুলো লোভনীয় ঠেকলেও রাজ্য সেসবে পাত্তা দিল না। রাজ্যকে দেখতে পেয়ে যুবরাজ মেপে হাসলো। এরপর উঠে দাঁড়িয়ে একটা চেয়ার টেনে দিল। বসো এখানে। সকাল থেকে তোমার জন্য রান্নাবান্না করতে করতে কাহিল হয়ে গেছি, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। যুবরাজের এমন অতিথিয়তা চরমভাবে মুগ্ধ করল রাজ্যকে। মনে মনে খুশি হলেও মুখে কিছুই প্রকাশ করলো না। আপনি আমার জন্য রান্না করেছেন? অবাক হয়ে শুধালো রাজ্য। বারে, বাসায় মেহমান এলে তার জন্য রান্না করব না? আমি কি কঞ্জুস নাকি? তুমি চাইলে আমি আমার নিজের কলিজা ভুনা করে তোমাকে খাওয়াবো। আপনার কলিজা আমি কোন দুঃখে খেতে যাব? মেয়েদের অনেক কিছু খাওয়ার ইচ্ছে হয়, তাই বললাম আর কি। কথাখানা বলে চোখ টিপল যুবরাজ। রাজ্য মনে মনে বলে উঠল ফাজিল। যুবরাজ রাজ্যের মুখের সামনে তুড়ি বাজিয়ে বিগলিত করে হেসে বলে উঠল। মনে মনে আমাকে ফাজিল বলছো? এম আই রাইট? রাজ্য চোখ বড় বড় করে যুবরাজের মুখের দিকে তাকিয়ে দুই হাত জোর করে বলে উঠল। ক্ষমা করে দেন, ভুল হচ্ছে আমার। ক্ষমা করব এক শর্তে। কি শর্ত? সবগুলো খাবার খেয়ে খেয়ে আমার প্রশংসা করতে হবে। আপনি নিজেই রেঁধেছেন সব? আপাতত আমি রেঁধেছি, বিয়ে করলে বউ রাঁধবে। যুবরাজ্যের চরম আকারের ঠোঁটকাটা নির্লজ্জ এটা রাজ্য আরো অনেক আগে বুঝতে পেরেছে। তাই বাড়তি কথা না পেঁচিয়ে যুবরাজের টেনে দেওয়া চেয়ারে ধপ করে বসে পড়ল। তাড়াতাড়ি খাবার দিন, আমায় অফিসে যেতে হবে। আজ শুক্রবার, আজ কিসের অফিস? রাজ্য মাথা চুলকে মনে মনে ভাবল। নিজের অফিস বন্ধ নিজেই জানি না, বাট ঠিক মনে রেখেছে। অফিস না থাকলেও বাড়ি ফিরতে হবে আমায়।
প্লেটে খিচুড়ি বাড়তে বাড়তে যুবরাজ কঠিন কণ্ঠে বলে উঠল। তুমি দিনের বেলায় 1 সেকেন্ডের জন্যও এই বাসা থেকে বেরোতে পারবে না। যুবরাজের এমন কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল রাজ্য। কেন পারবো না? কারণ এখানে আমার খুব ভালো রেপুটেশন আছে, প্লাস আমি সিঙ্গেল, এটা সবাই জানে। আমার বাসা থেকে মেয়ে বেরোতে দেখলে সবাই খুব খারাপভাবে নিবে ব্যাপারটা। আর আমি আমার জন্য মোটেও ভাবছি না। আমি নিজেই খুব খারাপ মানুষ। আমি চাই না তোমাকে কেউ আর চোখে তাকিয়ে দেখুক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।